হঠাৎ লাগামহীন চালের বাজার, কেজিতে বেড়েছে ৬ টাকা পর্যন্ত। খোলা বাজারে বিক্রিতে পরিবর্তন আনার দাবি। বাজেটের আগে বিদ্যুতের প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাসের সম্পূরক শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দেয়া হবে, জানালেন প্রতিমন্ত্রী। সাগর উপকূলবর্তী দেশ হলেও সক্ষমতার ঘাটতিতে সমুদ্র অর্থনীতির সুবিধা বঞ্চিত বাংলাদেশ। স্বাগত নিউজ 24 বিজনেসে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। হঠাৎ লাগামহীন চালের বাজার। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৬ টাকা পর্যন্ত। এই অবস্থায় নাভিশ্বাস অবস্থা নিম্ন আয়ের মানুষদের। চালের পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহের মূল জায়গায় চালের দাম অনেক বেশি, যার ফলে তারাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে সরকারের খোলা বাজারে চাল বিক্রির ধারায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি গোলাম রহমান। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। স্বর্ণা বা মোটা চাল ৩ মাস আগেও প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হতো, যেটি মাসখানেক আগে বিক্রি হয়েছে ৩৮ টাকায়। আর এখন সে চাল বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, চাল ভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। চালের দাম ৫৫ টাকা, ১ মাস আগে ছিল হলো ৫০ টাকা, আর ৩ মাস আগে ছিল ৪৮ টাকা। আর এটা হলো মিনিকেট চাল। এখন বর্তমানে ২৫০ দামও বাড়ছে, মিনিকেট চালের দামও বাড়ছে। এটা কেজিতে আপনার ৫ টাকা করে ৬ টাকা করে এসব বাড়ছে। খুচরা বিক্রেতাদের মতো পাইকারি বাজারেও ব্যবসায়ীরা দোষ চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। তারা বলছেন, মিল মালিক বা মূল সরবরাহকারীরাই তাদের কাছ থেকে দফায় দফায় বেশি দাম নিচ্ছেন। তাই পাইকারিতেও চাল ভেদে বস্তা প্রতি ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। পাইজামায় বাড়ছে ২ থেকে ২৫০ টাকা, স্বর্ণায় বাড়ছে ৩০০ টাকা আগের তুলনায়। ১ মাস আগে যে ছিল তার চেয়ে মনে করেন ২৫০ থেকে ৩০০ টাকা বাড়ছে স্বর্ণায়। মিল থেকে যেভাবে আমাদেরকে আসে, যেভাবে আমাদেরকে ধরে, এইভাবে এসে আমাদের মালিক কর্তৃপক্ষ এইভাবে বেচে আর কি। ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ক্রমাগত দাম বাড়ানোর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দাম কমাতে সরকারকেই বাজারে চাল সরবরাহ বাড়াতে হবে। চাল কলের মালিকরা বা আড়তদাররা তারা চাল ধরে রাখছে এবং তাদের উদ্দেশ্য ভারত থেকে নিম্নমানের চাল আমদানি করা। সরকারকে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে চালের দাম যাতে নিম্নগামী হয় সেই ব্যবস্থা নিতে হবে। এখন চিরাচরি ট্রাকে করে যে চাল বিক্রি করা, এটা খুব এফেক্টিভ হচ্ছে বলে মনে হচ্ছে না, তাই এর বিকল্প খুঁজতে হবে। চালের দাম যেন দেশের প্রায় ২ কোটি দরিদ্র শ্রেণীর ক্রয় ক্ষমতায় থাকে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। কৃত্রিম সংকটে অস্থির বন্দরনগরী চট্টগ্রামের চালের বাজারও। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে চালের দাম কেজিতে ১০ টাকার বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। যদিও কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা বলছেন, ভরা মৌসুমে চালের দাম বেশি হওয়ার কোনো কারণ নেই। চট্টগ্রাম থেকে নয়ন জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমেও বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি চালের বাজার পাহাড়তলী এবং চাকতাই বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। সব ধরনের চালের দাম বাড়ানোর মাস না পেরোতেই আবারও চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আর এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খুচরা বাজারে। কারণ ১ কেজি নর্মাল চাইলেও ৪০-৪৫ টাকা কিনে খাইতে হয়, এমন জিরা চাইল তো দূরের কথা। ৩০ টাকা পর্যন্ত কিনছি, ৩০-৩২ এর দূর। এখন তো ৪৫-৫০ টাকা চালের কেজি। এখন এই দামের চাল কিনতে আমাদের খুব কষ্ট হয়ে যাইতেছে। পাইকারি বাজারে পাইজম বিক্রি হচ্ছে কেজিতে ৪৪ টাকা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজি দরে। একইভাবে স্বর্ণা, লতা ও ইরি জাতীয় প্রতি কেজি মোটা চাল এখন বাজারে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা কেজি দরে। আর খুচরা বাজারেই মিনিকেট বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে। এভাবে দাম বাড়ায় একে অন্যকে দুষলেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। চাউলের দাম ১০০ টাকা বাড়তি ছিল, এবং বৈশাখের পর আরও ৫০ টাকা বাড়ছে, যার কারণে আমরা বাড়তি বিক্রি করতে হচ্ছে। সরকারের রেট হিসেবে আপনার বর্তমান চাউলের বাজার বেশি। আগে যে চালগুলি ছিল আপনার
1950 টাকা 1800 টাকা, এগুলো এখন বর্তমানে বের হচ্ছে আপনার 2200 টাকা 2250 টাকা। আমরা এক বস্তা চাউল যদি আমরা 2000 টাকা কিনি, আমরা 2050 টাকা 2020 টাকা বিক্রি করুম, আমরা তো কম রান্না তো বুঝতে দিতে পারবো না। ভরা মৌসুমে চালের দাম বেশি হওয়ার যৌক্তিকতা নেই বলে জানালেন এই কৃষিবিদ। সারা দেশেই গড়ে চালের উৎপাদন, আমনের উৎপাদন খুব ভালো হয়েছে এবং কৃষকরা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো হ্যাজার্ড ছাড়াই সুন্দরভাবে তাদের ফসল ঘরে তুলছেন। সেই প্রেক্ষিতে চালের মূল্য বৃদ্ধির কোনো কারণই নেই। চালের দাম নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই দাবি চট্টগ্রামবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী বাজেটের আগে বিদ্যুতের প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাসের সম্পূরক শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়কে দেয়া হবে, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন। এছাড়া তিনি বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়ে বলেন, স্বল্প ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকের দাম না বাড়লেও অন্যান্য খাতে বাড়তে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন 2017। টানা 34 ঘন্টার এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী, বিজ্ঞানী ও উদ্ভাবকরা তাদের মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে দেশের জ্বালানি সংক্রান্ত 7টি গুরুত্বপূর্ণ সমস্যা এবং তাদের সম্ভাব্য সমাধান নির্ণয়ে কাজ করবেন। বিদ্যুৎ উৎপন্ন করতে যে গ্যাস লাগে, এই প্রথমবারের মতো গ্যাসের প্রাইসটা তারা বৃদ্ধি করেছেন, মানে বার যেটা নির্দেশ দিয়েছে। এখন তো কোর্টের কারণে সেটা স্থগিত হয়ে আছে, বাট এই বৃদ্ধিটার কারণে কিন্তু বিদ্যুতের ওই জায়গাটা একটা চেঞ্জ হয়ে আসছে। আর আমরা ধীরে ধীরে, আমরা খুব একতরফা না, এককভাবে না, আমরা ধীরে ধীরে একটা প্রাইস অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। আমাদের প্রস্তাবনা থাকবে গ্যাসের থেকে টোটাল এই সাপ্লিমেন্টারি ডিউটি উঠিয়ে দেওয়া। তাহলে গ্যাসের দামও আগামীতে আমার মনে হয় না এরকমভাবে বৃদ্ধি করতে হবে। বিদ্যুতের দামও কিন্তু ওই জায়গাটাও আমরা অ্যাডজাস্টমেন্টে ওরকম লাগবে না। ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি একটি দেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছানোর অন্যতম মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, সাগর উপকূলবর্তী দেশ হলেও সক্ষমতার অভাবে ব্লু ইকোনমির বিপুল সুযোগ এখনও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তবে সমুদ্র সীমা জয়ের মাধ্যমে জনসংখ্যার চাপে ভারাক্রান্ত বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে এই সমুদ্র অর্থনীতির কোনো বিকল্প নেই। মিজানুর রহমানের ক্যামেরায় সাগরের জীবন ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব, জানাচ্ছেন ফখরুল ইসলাম। ব্লু ইকোনমি, নীল সমুদ্রের অর্থনীতি। পৃথিবীর 72 ভাগ আয়তনের সমুদ্রবক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 25 ট্রিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদ। বিশ্বের অনেক দেশ এই সমুদ্র অর্থনীতিকে কাজে লাগিয়ে পৌঁছেছে উন্নতির সর্বোচ্চ শিখরে। প্রতি বছর বিশ্বের গভীর সাগর থেকে আহরিত সম্পদের পরিমাণ 2.5 থেকে 3 ট্রিলিয়ন মার্কিন ডলার। আর বিশ্বের 450 কোটি মানুষের 15 ভাগ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জলজ প্রাণী। সম্প্রতি মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা এখন বাংলাদেশের। সাথে আছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। এছাড়া 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে সব ধরনের প্রাণীজ ও খনিজ সম্পদের সার্বভৌম অধিকার নিশ্চিত হয়েছে। 1,18,813 বর্গ কিলোমিটার জায়গা আমরা সাগরে পেয়েছি। সাগরকে ব্যবহার করে যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে, হতে পারে এবং ভবিষ্যতে হবে, এই সবগুলো মিলিয়েই হলো সমুদ্র অর্থনীতি বা নীল অর্থনীতি। 36,000 বর্গ কিলোমিটার আয়তনের উপকূলীয় এলাকা থাকলেও বাংলাদেশ সমুদ্র অর্থনীতিতে এখনও পিছিয়ে। এদেশের জেলেরা চট্টগ্রাম উপকূল থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার দূরে গিয়ে 20 থেকে 30 কিলোমিটার গভীরে মাছ ধরতে পারে। টুনা ফিশ সহ অনেক সামুদ্রিক মাছ ধরতে উন্নত প্রযুক্তির গভীর জাল প্রয়োজন, যা বাংলাদেশের নেই। আমাদের 250 ট্রলার আছে, তারা মাছ ধরে প্রায় 70,000 টনের মতো, যেখানে বঙ্গোপসাগর থেকে গত বছর মাছ ধরা হয়েছে 80 লক্ষ টন, অন্য দেশগুলো ধরছে। তারপরে গভীর সমুদ্রে আমাদের যে মাছ ধরার যে টেকনিকটা এখনো আমাদের কাছে জানা নেই। একই সাথে বঙ্গোপসাগরে তলদেশে রয়েছে তেল, গ্যাস ছাড়াও রুটাইল, ইলমেনাইট, গার্নেট, মোনাজাইট, ম্যাগনেটাইট, লায়োনাইট, লিওকক্সিন, জিরকন সহ মূল্যবান খনিজ পদার্থ। এসব সম্পদ অনুসন্ধানে বাড়ানো হয়নি সক্ষমতা। তবে বঙ্গোপসাগরে নিজেদের সীমানায় কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে এসব সম্পদ অনুসন্ধান ও আহরণে।
সমুদ্র অর্থনীতিতে প্রতি বছর 2600 জাহাজ যাতায়াতে $70 বিলিয়ন বাণিজ্য হয় বাংলাদেশে। এর মধ্যে নিজস্ব জাহাজ কম থাকায় প্রতি বছর $5 বিলিয়ন শুধু ভাড়া গুনতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের সম্পদ বাংলাদেশকে যেমন দিতে পারে জ্বালানি নিরাপত্তা, তেমনি বদলে দিতে পারে বাংলাদেশের চেহারা। প্রতি বছর আমরা শুধু ভাড়া দিই $5 বিলিয়ন। $5 বিলিয়ন। কেন? কারণ আমাদের নিজস্ব জাহাজ নেই। কাজে এই ধরনের প্রচুর সুযোগ আমাদের সাগরে এখন সৃষ্টি হয়েছে। সাগরে তেল গ্যাস আছে, সেটা আমরা উদ্ধার করতে পারবো, সেখানে চেষ্টা করা হচ্ছে। ভ্যারাইটিজ অফ অ্যাকশনস আছে, যেগুলো আমরা সরকার 20 সদস্যের একটা কমিটি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। এই কমিটিতে সচিবরাও আছেন। আমরা কাজ করতেছি কিভাবে এই সাগর থেকে এই সমস্ত সম্পদ এনে দেশের সার্বিক অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট করানো যায়। বেসরকারি এক গবেষণায় দেখা যায়, গত 20 বছরে 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে বাংলাদেশের সমুদ্র সীমায়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের হিসেবে একবিংশ শতকের প্রথম দশকে যোগ হয়েছে প্রায় 3.25 লাখ হেক্টর নতুন ভূমি। এসব ভূমি সংরক্ষণ আর সাগরের নিরাপত্তা বাড়ানো হলে পর্যটন খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। ব্লু ইকোনমির ছোঁয়ায় জনসংখ্যা ভারাক্রান্ত বাংলাদেশ হয়ে উঠবে উন্নত সমৃদ্ধ অর্থনীতির দেশ। ফখরুল ইসলাম, নিউজ 24, হাতিয়া। নিউজ 24 বিজনেসের নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 বিজনেসে। 8 দশক ধরে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে চুয়াডাঙ্গায় স্থাপিত বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল কেরু অ্যান্ড কোম্পানি। চিনির পাশাপাশি উন্নত মানের জৈব সার ও ওষুধ শিল্পের কাঁচামালও উৎপাদন করছে এই প্রতিষ্ঠানটি। তবে শিল্প প্রতিষ্ঠানটিতে আধুনিকায়নের ছোঁয়া না লাগায় কমে যাচ্ছে লভ্যাংশ। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আক্তারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি শুরু থেকে এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ করেছে জাতীয় অর্থনীতি। কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখছে। কেরু এই এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সরকার এই প্রতিষ্ঠানের দিকে নজর দিলে এই প্রতিষ্ঠানটা আমার মনে হয় জাতীয় অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমার ধারণা। তবে পুরনো এই প্রতিষ্ঠানটি আগের মতো আর লাভ করতে পারছে না। মিলটি অনেক পুরাতন হওয়ায় এর অধিকাংশ যন্ত্রপাতি জরাজীর্ণ হয়ে গেছে। চিনি কারখানাটি অতি পুরাতন হওয়ায় বর্তমান বিএমআর প্রকল্পের কাজ চলছে। বিএমআর প্রকল্পের কাজ সম্পন্ন হলে এর অনেক উন্নতি সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। সরকার কেরু চিনি কলটি আধুনিকায়ন করে উৎপাদন বাড়াতে সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় দেশের 2 স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় 684 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 53 কোটি টাকা। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারার মধ্য দিয়ে শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 16 পয়েন্ট কমে দাঁড়ায় 5555 পয়েন্টে, আর লেনদেন হয় 684 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 21 কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 144টির, কমেছে 146টির এবং অপরিবর্তিত রয়েছে 37টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিডি কম অনলাইন লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই 24 পয়েন্ট কমে হয় 17,231 পয়েন্ট, আর লেনদেন 9 কোটি টাকা বেড়ে হয়েছে 53 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 100টির, কমেছে 112টির এবং অপরিবর্তিত রয়েছে 21টির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নিউজ 24 বিজনেসে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। 2021 সালের মধ্যে $60 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের রপ্তানি ও বিনিয়োগের ক্ষেত্র তৈরির প্রক্রিয়াগুলো আরও সহজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে এক মত বিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী কথা বলেন। সভায় আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের ডুইং বিজনেস তালিকায় 2 অঙ্কের ঘরে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করা হয়। জুবাইর আল মাহমুদের প্রতিবেদন। রূপকল্প 2021 বাস্তবায়নে আগামী 4 বছরে বাংলাদেশ তার বার্ষিক রপ্তানি আয় $60 বিলিয়ন করতে চায়। আর এই লক্ষ্য পূরণে এরই মধ্যে 2015 থেকে 18 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী রপ্তানি নীতিও প্রণয়ন করা হয়েছে। চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয়েছে $37 বিলিয়ন। তবে রপ্তানি আয়ের এই অঙ্ক 2021 সালে $60 বিলিয়ন পৌঁছাতে চায় সরকার। এই লক্ষ্য অর্জনের জন্য বুধবার সচিবালয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করতে মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। যেটা রেলিভেন্স থাকবে সেখানে আপনি আমাদেরকে ইনভলভ করলে আমরা হয়তো কিছু রিয়েলিস্টিক সিচুয়েশন আপনাদের দিতে পারবো। পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে এগুলো না করতে পারি তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে। ইউ হ্যাভ টু এনকারেজ অল দি গুড প্র্যাকটিস। কে যদি এক পা হাঁটে তাকে বলবেন যে আপনি অনেক করেছেন। সভায় বাণিজ্যমন্ত্রী জানান, $60 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। কতগুলো জায়গাতে যে সময়ের একটা ব্যাপার বিলম্ব হয়, এটা আমাদের দেশে কিন্তু হয়, এটা ফ্যাক্ট। আপনি শ্রীলঙ্কা যান, ভেরি কুইক। আমাদের এখানে তো এগুলো নাই। সুতরাং 176 আমরা না 150 না 140, তার থেকে বড় কথা হলো আমাদের বাস্তবতাটা নেওয়া, অর্থাৎ আমরা জিনিসগুলিকে সহজ করতে চাই। সভায় বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অন্যান্যদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে সমন্বয় এবং সহযোগিতা করবে সে বিষয়েও আলোচনা করা হয়। আবার যখন ওয়ার্কিং ক্যাপিটাল সেটা পাইতে দেরি হলো। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। শেয়ার বাজারে আসতে রাজধানীর একটি হোটেলে রোড শো করল স্কয়ার নিট কম্পোজিট প্রতিষ্ঠান। বর্ধিত চাহিদা মেটানোর লক্ষ্যে 576 কোটি টাকার ব্যবসায় সম্প্রসারণ করবে প্রতিষ্ঠানটি। এই লক্ষ্যে শেয়ার বাজার থেকে সংগ্রহ করা হবে 150 কোটি টাকা বা 26%। বুক বিল্ডিং পদ্ধতিতে এ টাকা তুলতে আগ্রহী প্রতিষ্ঠানটি। স্কয়ার নিট কম্পোজিটকে প্রাথমিক গণপ্রস্তাবে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রোড শো অনুষ্ঠানে স্কয়ার নিট কম্পোজিটের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এহসানুল হাবিব, প্রধান অর্থ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং পরিচালনা পরিষদের সদস্যসহ আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর। বিশ্ব অর্থনীতি নতুন করে গতি পাচ্ছে। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর আন্তর্জাতিক প্রবৃদ্ধি হতে পারে 3.5%, যা আগের বছর ছিল 3.1%। প্রতিবেদনটিতে আরও বলছে, যুক্তরাজ্যের অর্থনীতির আকার এবছর 2% বাড়বে, যা যুক্তরাষ্ট্র ছাড়া বাকি উন্নত দেশগুলোর তুলনায় বেশি। এছাড়া ব্রেক্সিট ভোটের পর ব্রিটিশ অর্থনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টি বলা হয়েছে। এর আগে 2008 সালে মন্দার পর ইউরোপীয় অর্থনীতির সাথে বিশ্ব অর্থনীতিও শিগগিরই গতি ফিরে পাবে এমনটা আশা দিতে পারেনি সংস্থাটি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ দক্ষ কর্মী নেয় অস্ট্রেলিয়া। তবে এবার ওয়ার্কিং ভিসার শর্ত কঠিন করছে দেশটির সরকার। দেশটির সরকারি সূত্র জানায়, এখন ভিসার মেয়াদ কমিয়ে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 4 বছর করা হচ্ছে। জোর দেওয়া হবে কর্মীদের ইংরেজি জ্ঞানের ওপরও। ভিসা দেওয়ার আগে আবেদনকারীর অতীত যাচাই করা হবে। কোনো অপরাধমূলক কাজের দায়ে অভিযুক্ত হলে ভিসা দেওয়া হবে না। 2016 সালে ওয়ার্কিং ভিসায় 95,758 জন বিদেশি কর্মী নেয় দেশটি।
সূত্রটি আরও জানায়, কর্মক্ষেত্রে অস্ট্রেলিয়ান কর্মীরা পিছিয়ে পড়ায় এমন উদ্যোগ নিয়েছে সরকার। নিউজ 24 বিজনেস শেষ করার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। হঠাৎ লাগামহীন চালের বাজার, কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। খোলা বাজারে বিক্রিতে পরিবর্তন আনার দাবি। বাজেটের আগে বিদ্যুতের প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাসের সম্পূরক শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দেয়া হবে, জানালেন প্রতিমন্ত্রী। সাগর উপকূলবর্তী দেশ হলেও সক্ষমতার ঘাটতিতে সমুদ্র অর্থনীতির সুবিধা বঞ্চিত বাংলাদেশ। নিউজ 24 বিজনেসে এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।